এরকম অনেক পরিস্থিতি আমাদের জীবনে আসে যখন আমরা মনে মনে খুব এইরকম অনেক পরিস্থিতি আমাদের জীবনে চলে আসে না চাইতেও, যেখানে আমরা পুরো ভেঙে যাই। আমাদের মনে হয় যে এবার বুঝি সব শেষ হয়ে গেল, আর বুঝি উঠে দাঁড়াতে পারবো না। বা এমন কিছু পরিস্থিতি, এমন কিছু সিচুয়েশন আমাদের সামনে চলে আসে যেটাকে অতিক্রম করা একেবারেই দুঃসহ হয়ে যায়। আমরা কোনোভাবে নিজেদেরকে খড়কুটোর মতো ভেঙে পড়তে দেখি, চেয়েও কিছু করতে পারি না। এইরকম সিচুয়েশনগুলো যখন মানুষের জীবনে আসে, মানুষ কিন্তু সেই সময় খুব সেন্সিটিভ হয়ে যায়। খুব ছোট ছোট বিষয়ও কিন্তু সে সমস্ত মানুষের কাছে অনেক বড় বড় একটা ব্যাখ্যা রাখে। কিন্তু এইটাই যে সর্বসম্মতভাবে সত্যি তা কিন্তু নয়। এরকম অনেক সিচুয়েশান আছে যেখানে শুরুটা খুব কঠিন হলেও ভগবানের আশীর্বাদ যদি মাথার উপরে একবার থাকে না, কঠিন থেকে কঠিন সিচুয়েশানও অনেক সহজভাবে উতরে ফেলা যায়। আজ আমি যে ঘটনাটা আপনাদেরকে বলবো, সেই ঘটনাটা আপনারা যখন পুরোটা শুনবেন, আমি এটুকু বলতে পারি আপনারাও কিন্তু খুব অনুপ্রাণিত হবেন এবং একটা এই পুজোর মরশুমে একটা খুব পজিটিভ ভাইব আপনাদের মধ্যে আসবে। আমি জানি এই ঘটনাটা এখন আপনারা যারা যারা শুনছেন তাদের মধ্যে অনেকেই হয়তো ছোট বড় কোনো কিছু নিয়ে খুব চিন্তায় আছেন, ভাবনাতে আছেন। হয়তো আপনারাও মনে মনে কেউ দুশ্চিন্তা করছেন কোনো একটা বিষয়কে নিয়ে। কিন্তু আমি আপনাদেরকে বলছি, আপনারা ভরসা রাখুন, বিশ্বাস রাখুন আর নিজের কর্মটা ঠিক রাখুন। তাহলে কিন্তু ভগবানের আশীর্বাদ আপনার মাথার উপরে থাকবে, এবং ভগবানের আশীর্বাদ যার মাথার উপরে থাকে না, তাকে কিন্তু ভগবান কখনো পড়ে যেতে দেন না। আজকের ঘটনাটা আমি বেশি করে বলবো, আপনারা এই পুজোর মরশুমেও একটু সময় করে শুনুন, আপনাদের ভীষণ ভালো লাগবে, একটা খুব পজিটিভ ভাইব পাবেন আপনারা। প্রত্যেকে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেল ডেসক্রিপশানে যেতে হবে। দেখবেন সেখানে আমার ইমেল আইডি মেনশন করে দেওয়া আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা কিন্তু আমাদের কাছে অনায়াসেই পৌঁছে দিতে পারেন। আর একটা হাম্বল রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ থাকতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। তবে তার আগে একটা ছোট্ট কথা বলে নিই। অনেকে অনেক ঘটনা পাঠাচ্ছেন, তার জন্য সবার কাছেই আমি কৃতজ্ঞ। কিন্তু ঘটনা পাঠানোর আগে একটু খেয়াল রাখবেন সেই ঘটনাটা যেন সকলের শোনার মতো হয়, ছোট থেকে বড় সকলের শোনার মতো, এবং ঘটনার মধ্যে এমন কিছু যেন না থাকে যেটা সমাজের উপর একটা খারাপ প্রভাব ফেলতে পারে। তো এই বিষয়গুলো মাথায় রেখেই তবেই ঘটনা পাঠাবেন। এটুকুই বলার ছিল। এবারে চলে যাচ্ছি সরাসরি আজকে ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা আমাকে কলকাতা থেকে স্নিগ্ধা চক্রবর্তী লিখে পাঠিয়েছেন। উনি জানিয়েছেন যে উনি আমাদের চ্যানেলের বহুদিনেরই শ্রোতা, খুব ভালো লাগে ওনার আমাদের চ্যানেলের ঘটনা শুনতে। তো ওনার জীবনের ঘটে যাওয়া একটা অত্যন্ত কষ্ট এবং সত্যি কষ্টকর তো বটেই, ওনার জীবনের জন্য অবশ্যই কষ্টকর ছিল, কিন্তু একটা অদ্ভুত ঘটনা উনি শেয়ার করেছেন। এবং উনি চান ওনার জীবনের এই ঘটনাটা আরও অনেক মানুষ শুনুক আমাদের চ্যানেলের মাধ্যমে। এবং ওনার এটাও উনি মেনশন করেছেন ওনার ইমেলে যে এরকম ঘটনা যে ওনার জীবনে কখনো ঘটতে পারে সেটা কিন্তু উনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি। আর আমি পুরো ইমেলটা পড়ে আমার যেটা মনে হয়েছে যে এই ঘটনাগুলো না অনেক অনেক মানুষের শোনা উচিত। কারণ আমি শিওর এরকম প্রচুর মানুষ আছেন যারা আমাদের চ্যানেলের ঘটনা শোনেন, তাদেরও মনের কোথাও না কোথাও হয়তো এরকম কোনো চিন্তা ভাবনা, কারণ না কারোর কিছু একটা নিয়ে হয়তো ডিপ্রেশন আছে। তাদের জন্য এই ঘটনাটা আমি বলছি আজকের এই এপিসোডটা বিশেষত দারুণ হতে চলেছে। আপনারাও অনেক মনে সাহস পাবেন এবং আমি বলছি এই ঘটনাটা আপনারা শুনুন, আপনাদের সাথেও না কিছুদিনের মধ্যেই খুব ভালো কিছু হবে, এটুকু আমি একদম গ্যারেন্টি দিয়ে বলছি। তো আমি সরাসরি এবারে আজকের ঘটনায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি।
তো প্রথমে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। স্নিগ্ধাদি যেটা জানিয়েছেন যে ছোট থেকে বড় হয়ে ওঠা ওনার একটা মধ্যবিত্ত পরিবারে। মধ্যবিত্ত পরিবার, খুব বেশি ওনার উচ্চাকাঙ্ক্ষা কোনোদিনই ছিল না। কলেজ অবধি পড়াশুনো করেছেন এবং পড়াশুনো করার পরে উনি ওনাদেরই ওখানে একটা কোচিং সেন্টারে উনি টিচার হিসেবে যোগ দেয় এবং ওই টিচার হিসেবে যে কোচিং সেন্টারে উনি যোগ দিয়েছিলেন সেখানেই ওনার সাথে ওনার হাজব্যান্ডের আলাপ হয়। তো হাজব্যান্ডও ওখানে পড়াতো, তো সেই সূত্রেই দুজনের আলাপ, পরিচয় এবং ভালোবাসা। তো এর কিছু বছর পরে, মানে মোটামুটি দুজনের আলাপ হওয়া 3 বছরের মাথায়, ওনার হাজব্যান্ড তিনি একটা কোম্পানিতে চাকরি পান এবং স্নিগ্ধাদি ওই কোচিং সেন্টারেই পড়ানোটা কন্টিনিউ করছিলেন। তো এর মানে যে বছর আর কি ওনার হাজব্যান্ড চাকরি পেল, তার পরের বছরই ওনাদের দুই বাড়ির সম্মতিতে সুন্দর করে বিয়ে হয়ে যায়। আচ্ছা, প্রসঙ্গত বলে রাখি, ওনার হাজব্যান্ড কিন্তু একটা এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানিতে বেশ বড় পদে ছিল, ওনার স্যালারি ভালোই ছিল এবং দুজনে বিয়ে হয়ে যাওয়ার পরে খুব সুন্দরভাবে নিজেদের জীবনটাকে নতুন করে, মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে অ্যাজ আ কাপাল ওনারা সুন্দর করে সংসার শুরু করলেন। ওনার হাজব্যান্ড খুব ভালো করে কাজ করা শুরু করলেন এবং যে পদে ওনার হাজব্যান্ড কাজে ঢুকেছিল সেখান থেকে পরপর 2টো প্রমোশনও হয়ে যায়। এবার প্রত্যেকটা মানুষেরই একটা স্বপ্ন থাকে নিজের একটা বাড়ি হবে। তো ওনার যে শ্বশুর বাড়ি, স্নিগ্ধাদির যে শ্বশুর বাড়ি, সেই শ্বশুর বাড়িটা হচ্ছে মানে জয়েন্ট ফ্যামিলি এবং সেখানে সবারই আর কি ভাগে ভাগে ঘর এবং সেই বাড়িতে যেহেতু ভাগের বাড়ি, সেখানে নতুন করে ভালো করে যে কিছু একটা এনে সাজাবে বা ঘরটাকে সুন্দর করে রাখবে সেই অবকাশ কিছু ছিল না। তো স্নিগ্ধাদির হাজব্যান্ডের বরাবরই ইচ্ছে ছিল যে নিজের একটা ফ্ল্যাট কেনার। তো একবার কি হলো, ওনারা দুজনে মিলে আলোচনা করে ঠিক করলো যে ওনারা এবার একটা ফ্ল্যাট কিনবে। তো ওনারা আর কি যেখানে যে জায়গায় আর কি থাকতেন, ভাবলো যে শ্বশুরবাড়ি থেকে বিশেষ দূরে কোথাও ফ্ল্যাট নেওয়া হবে না, কাছাকাছি ফ্ল্যাটটা নেওয়া হবে এবং সেখানে সবাই মিলে আর কি যদি যেতে চায় সেটাও যেতে পারবে, বা প্রাইমারি যেটা ঠিক হলো যে স্নিগ্ধাদি এবং ওনার হাজব্যান্ড দুজনে ওই সেই ফ্ল্যাটে থাকবে। এবার ওনারা একটা কমিউনিটিতে ফ্ল্যাট দেখতে গেলেন। তো সেই কমিউনিটিতে ফ্ল্যাট দেখতে যাওয়ার পর ওনাদের বেশ ফ্ল্যাটটা পছন্দ হলো, কিন্তু সেটা বেশ দামি, মানে বেশ তখনকার সময় ভালোই দাম ছিল ফ্ল্যাটটার। এই কথাটা আমি বলছি 2018 সালের কথা। ওনাদের ফ্ল্যাটটা পছন্দ হলো, তো ওনারা ভাবলেন যে ফ্ল্যাটটা কিনবেন। এবার সেই সময় স্নিগ্ধাদি যেটুকু যা টাকা পয়সা জমাতে পেরেছিল, ওনার হাজব্যান্ড যেটুকু টাকা জমিয়েছিল, তার সাথেও কিন্তু ওনারা লোন নিয়ে ফ্ল্যাটটা কিনলেন। এবার ফ্ল্যাটটা ওনারা কিনেছিলেন 2019 সালের পুজোর সময়। এবার পুজোর সময় যখন ওনারা কিনেছিলেন ফ্ল্যাটটা, তো ওনাদের ঠিক পাশে যে ফ্ল্যাটটা ছিল সেই ফ্ল্যাটে একটা নন বেঙ্গলি দম্পতি থাকতো। এবার তাদের সাথে ওদের বেশ আলাপ পরিচয় হয়েছে। তো পুজোর সময় যেহেতু ওনারা ফ্ল্যাটটা কেনেন, তো ওই দম্পতি যেহেতু একদম পাশেই থাকে, তো ওনাদেরকে দুর্গাপুজোয়, মানে ওই নন বেঙ্গলি দম্পতি যেহেতু ওনারা নবরাত্রি পালন করে, তো ওরকমই নবরাত্রির 9 দিনের ভিতরে একটা দিন ওনাদেরকে ইনভাইট করে, বলে যে আমাদের বাড়িতে এরকম পুজো আছে, তো আপনারা একটু আসবেন। এবার নতুন নতুন ফ্ল্যাট কিনে যে কোথায় কি রাখবে না রাখবে, কিভাবে ফ্ল্যাটটাকে সাজাবে, এরকম নানান কাজের জন্য স্নিগ্ধাদি এবং ওনার হাজব্যান্ড দুজনেই কিন্তু ফ্ল্যাটে বারবার যাতায়াত করতো। আর যেহেতু ওনার শ্বশুরবাড়ির প্রায় পাড়াতেই বলা যায় ফ্ল্যাটটা, তো ওনাদের আসতে কোনো অসুবিধে ছিল না। এবার নবরাত্রির মধ্যে যখন আর কি এই স্নিগ্ধাদি এবং ওনার হাজব্যান্ড ওনাদের ফ্ল্যাটের সেই পাশে যে থাকে, যে প্রতিবেশী আর কি, সেখানে যখন গেছে, তো দেখছে ওদের ফ্ল্যাটটা খুব একটা বড় নয়, কিন্তু খুব সুন্দর করে সাজানো। ফ্ল্যাটটা খুব সুন্দর ছিমছাম মিষ্টি করে সাজানো এবং সব থেকে বেশি যে জিনিসটা ওনার ভালো লাগে স্নিগ্ধাদির, যে ওই নন বেঙ্গলি ভদ্রমহিলা সুন্দর করে মা দুর্গার একটা ছবি, সেই ছবিতে লাল রঙের ওড়না পরিয়ে, মালা দিয়ে, ফুল দিয়ে, তারপরে ওদের নবরাত্রির যেরকম কলস স্থাপন হয় সেরকম একটা ঘট পাতা, ঘটের উপরে
লাল হলুদ সুতো দিয়ে একটা নারকোল রাখা, মানে নবরাত্রিতে নন বেঙ্গলি সম্প্রদায়রা যেভাবে আর কি সাজায়, নর্থ ইন্ডিয়ানরা বিশেষত, তো ঠিক সেই রকমভাবে কিন্তু সাজিয়ে নবরাত্রি পালন হচ্ছে। আমাদের কাছে দেখুন দুর্গাপুজো মানে বাঙালিরা বেশিরভাগ ক্ষেত্রেই যেটা বোঝে যে ষষ্ঠী থেকে শুরু হয়, মায়ের বোধন হয়, দশমীতে সিঁদুর খেলে সেটা শেষ হয়। তো মোটামুটি সবাই এইটাই বোঝে। কিন্তু উনি মানে এর আগে তো নাম তো শুনেছিলেন যে নবরাত্রি পালন হয়, কিন্তু সে অর্থে নবরাত্রি কিভাবে পালন হয়, কিভাবে ওরা 9 দিন মা দুর্গার 9 রূপের পুজো করে, এবং দেখছে যে মানে ওদের কাছ থেকে আর কি ওই মহিলার কাছ থেকে স্নেহাদি শোনে যে ওরা ওই 9 দিন কোনো ননভেজ খায় না, চুল কাটে না, নখ কাটে না, খুব সাত্ত্বিকভাবে মন দিয়ে মাকে ডাকে। এবং ওই ভদ্রমহিলা খুব ভালো ছিল। তো স্নেহাদি জিজ্ঞেস করছি, বা আপনি কি সুন্দর নবরাত্রির পুজো করছেন, আপনি কি করে শিখলেন? তো উনি বলছেন যে আমার বাপের বাড়িতেও এই পুজো হয়, আমরা ছোটোবেলা থেকে বাড়িতেই দেখেছি এরকমভাবে নবরাত্রিতে মা দুর্গার পুজো হওয়ার কথা। তো কথায় কথায় ওই ভদ্রমহিলা স্নেহাদিকে বলে যে জানো তো, আমি প্রত্যেকবার নবরাত্রির সময় একটা মাকে মনস্কামনা বলি যে মা আমার এই জিনিসটা হলে খুব ভালো হয়, এবং পরের বছরের নবরাত্রি আসার আগে ভগবানের অসীম আশীর্বাদে, মা দুর্গার আশীর্বাদে ঠিক সেই জিনিসটাই আমার হয়ে যায়। তো এরকম আর কি কথাবার্তা হয়। তো ওই মহিলা বলে যে জানো তো, মায়ের কাছে যদি তুমি খুব মন দিয়ে কিছু চাও না, মা তোমাকে না ফেরাবে না, দেখবে। এবং তখন স্নেহাদির না ব্যাপারটা খুব অদ্ভুত লাগে যে আরে ব্যাপারটা তো খুব সুন্দর, মানে আমরা যেরকম পুজোর সময় ঘোরা ফেরা, প্রচুর খাওয়া দাওয়া, পুজো মানে আমাদের কাছে ঠিক ছোটোবেলা থেকে আমরা যেগুলো বেশিরভাগ সময় দেখে এসে থাকি, কিন্তু স্নেহাদি যখন ওনার বাড়ি যায়, গিয়ে দেখছে ব্যাপারটা সম্পূর্ণ অন্যরকম। ওনার নবরাত্রির 9টা দিন আমিষ খায় না, শুধুমাত্র ঠাকুরের নাম গান করে, মা দুর্গার কথা শোনে, আরতি করে, তারপরে চুলের শ্যাম্পু করে না, নখ কাটে না, একটা খুব সাত্ত্বিক ব্যাপার ওদের মধ্যে রয়েছে। এবং ওই যে বলে মানে ওই ভদ্রমহিলা বলেন যে আমি প্রত্যেক নবরাত্রিতে একটা করে উইশ করি, আমি পরের নবরাত্রি আসার আগে সেটা আমার হয়ে যায়, এই বিষয়টা না কোথাও যেন স্নেহাদির মনটাকে ছুঁয়ে যায়। এবং ওনার না ওই সব কিছু দেখে এত ভালো লাগে, স্নেহাদি ওইখানে ওনার বাড়িতে দাঁড়িয়ে উনি ওই মানে মা দুর্গার সেই ছবির সামনে, মায়ের সামনে আর কি মনে মনে জানায় যে মা আমি পরের বছর নবরাত্রির সময় যেন আমি তোমার পুজো করতে পারি, একদম এরকম সুন্দরভাবে আমি 9টা দিন, মহালয়ার পর থেকে 9টা দিন একদম প্রথমা থেকে দশমী পর্যন্ত যেন আমি তোমার পুজোটা করতে পারি। তো এটা উনি বলেন, এবং ওখান দিয়ে ওরা প্রসাদ খেয়ে বাড়ি চলে আসে। তো একটা মানে ভালো লাগা ওনার মনে কাজ করে, এবং উনি মনে মনে ঠিক করেন যে আমি পরের বছর আমার নতুন ফ্ল্যাটে নবরাত্রি করব। এবার তখনও অবধি কিন্তু স্নেহাদিদের ফ্ল্যাটের কাজ কমপ্লিট হয়নি। তো ওরা টুকটাক, ওনাদের হাতে একদম বিশেষ টাকা পয়সা সেরকম ছিল না, কারণ ফ্ল্যাটটা যথেষ্ট দামি ছিল। ওনারা ওনাদের সেভিংসটা পুরোটা লাগিয়ে দিয়েছে ফ্ল্যাটটা কিনতে, তার সাথে ব্যাংক লোন ছিল, তার মধ্যে কিছু না হলেও কিছু কাজকর্ম তো ফ্ল্যাটে করাতেই হয়, যেমন রঙের ব্যাপার থাকে, লাইটের ব্যাপার থাকে, কিচেনটা একটু হালকা করে মডিউলার করেছিল, খুব বিশাল কিছু নয় বাট করেছিল। তো সব কিছু মিলিয়ে ওরা একদম মানে কাড়িয়ে কুচিয়ে টাকা দেওয়া বলতে যেটা বোঝায়, একদম অ্যাকাউন্ট ফাঁকা করে যাকে বলে, ওরা ফ্ল্যাটটাকে দাঁড় করায়। এবং নভেম্বর মাসে ওরা, নভেম্বরের শেষের দিকে স্নেহাদি এবং ওনার হাজব্যান্ড ফ্ল্যাটে শিফট করে যায়। এবার ওই ফ্ল্যাটটাকে তো স্নেহাদি নিজে হাতে খুব সুন্দর করে টুকটুক করে সাজায়, খুব সুন্দর আর কি সমস্ত কিছু ইন্টেরিয়ার হয়ে যায়, সব কিছু ভালো করে নেয়। এবার ওনারা ওখানে থাকা শুরু করেন। এই সময়টা হচ্ছে 2019 সালের কথা আমি বলছি। আপনারা সকলেই জানেন যে 2020 সালে সারা পৃথিবীর উপরে করোনা মহামারীর একটা মারাত্মক প্রভাব পড়েছিল। সেটা আলাদা করে সেই সময় আমার মনে হয় কাউকেই মনে করাতে হয় না। প্রত্যেকে যে যেখানে ছিলেন সবাই কিন্তু একটা প্রচণ্ড খারাপ সময় নিজের চোখে প্রত্যক্ষ করেছেন। যারা দেশে ছিল বা দেশের বাইরে সবাই কিছু কোনো না কোনোভাবে সাফার করেছে। প্রচুর মানুষ তার নিজের মানুষদেরকে হারিয়েছে, মানে যাচ্ছে তাই একটা সিচুয়েশন। তো 2020 সালে যখন প্রথম করোনা এলো, ওনার হাজব্যান্ড যেহেতু একটা এক্সপোর্ট ইম্পোর্ট একটা কোম্পানির সাথে যুক্ত ছিল,
তো বুঝতেই পারছেন করোনায় কিন্তু সর্বপ্রথম যে জিনিসটার উপরে কোপ পড়লো সেটা হচ্ছে ট্র্যাভেল ব্যান হয়ে গেল। আর শুধুমাত্র ট্র্যাভেল ব্যান হয়েছিল তা তো নয়, সমস্ত ধরনের মানে যে সমস্ত জায়গায় আর কি করোনা বেশি হচ্ছে, যে সমস্ত দেশে, সে সমস্ত দেশ থেকে জিনিসপত্র আমদানি করা বন্ধ হয়ে যাচ্ছিল। তো এর ফলস্বরূপ যেটা হলো, ওনার হাজবেন্ড যে কোম্পানিতে কাজ করতো সেই কোম্পানির কিন্তু মানে কাজ পুরো বন্ধ হয়ে গেল, তো দাঁড়িয়ে রইল। এবার প্রথম করোনা এলো, যখন সব কিছু ব্যান ফ্যান হয়ে গেল, তখন সেই মাসে আর কি প্রথমে ওনার হাজব্যান্ডের স্যালারি হলো না। কোম্পানি থেকে বললো যে এই মাসে স্যালারি হবে না, পরের মাসে 2টো স্যালারি একসাথে দেওয়া হবে। যাই হোক, কাজ বন্ধ, বাড়িতে বসে আছে। পরের মাস চলে এলো, তখনও সব কিছু মানে আরও খারাপ সময় আর কি দেখা বাকি। করোনা তখন একদম ফুল ফ্লেজেড হচ্ছে। তো তখন খুব সামান্য কিছু টাকা দেওয়া হলো এবং বলা হলো যে এরপরে আর কোম্পানির অবস্থা নেই স্যালারি দেওয়ার, যবে এই সিচুয়েশন ঠিক হবে ততদিনে কোম্পানি খুলবে, কোম্পানি আবার ব্যবসা শুরু করবে, ব্যবসায় লাভ হবে, টাকা আসবে, তারপর আবার এমপ্লয়িদের কাজে রাখা হবে এবং তারপর টাকা দেওয়া হবে। মানে ইন বিটুইন কত মাস এই করোনা পরিস্থিতি চলবে তার কেউ জানে না, কারোর হাতে কোনো টাকা পয়সা কোম্পানি দিতে পারবে না, কারণ কোম্পানি অলরেডি প্রচুর লস করেছে এবং এই সিচুয়েশন কবে কাটবে কেউ জানে না। কোম্পানি থেকে সবার কাছে মেল চলে এলো যে তোমরা যদি অন্য কোনো কাজ খুঁজে নিতে পারো খুঁজে নাও, আমাদের কোম্পানি কিন্তু এইভাবে লায়াবিলিটি দিতে পারবে না। এবার বুঝতেই পারছেন যে ওনার হাজব্যান্ড একটা ভালো পজিশনে চাকরি করতো, ওনারা সদ্য ফ্ল্যাট কিনেছে এবং সেই সময় ওনাদের হাতে একদম কোনো টাকা পয়সা ছিল না। ব্যাংকে প্রত্যেক মাসে একটা মোটা টাকা লোনে বেরিয়ে যাচ্ছে, আর ওনার কোচিং সেন্টারও বন্ধ স্নেহাদি। ফলে ঘরে সোর্স অফ ইনকাম বলতে কিচ্ছু নেই, জাস্ট কিচ্ছু নেই। আর ওদিকে ওনার স্নেহাদির যে শ্বশুর মশাই তিনি একটা পেনশন পেতেন, কিন্তু সেটাও খুব বেশি টাকা নয়। এবার ওনাদের মাথার উপরে একেবারে আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। ওনাদের সমস্ত সেভিংস ওনারা ফ্ল্যাটের পিছনে লাগিয়ে দিয়েছে, ওনাদের হাতে কোনো টাকা নেই, ইনকাম বন্ধ হয়ে গেছে। ওনারা আবার কবে থেকে ইনকাম জেনারেট করতে পারবে সেটা অনিশ্চিত। আর সেই মুহূর্তে ওনাদের হাতে যেটুকু টাকা ছিল, ব্যাংকে যেটুকু টাকা ছিল, সেটা দিয়ে খুব বেশি হলে 1 থেকে 1.5 মাস টাক চলবে, তার থেকে বেশি চালানো সম্ভব নয়। এবার ওনাদের ভীষণ টেনশন হয়ে গেল। আর তখন প্রত্যেক দিন নিউজ চ্যানেল খুললে কত মানুষের যে প্রাণ চলে যাচ্ছে করোনার জন্য সেই খবর পাওয়া যাচ্ছে, কোন দেশে কত লোক কবে মারা গেছে সেই সমস্ত পরিসংখ্যান বলা হচ্ছে। একদম টোটালি ডিপ্রেশনে মানুষ ডুবে যাচ্ছে। তার মধ্যে যদি মানুষের হাতে কাজ না থাকে, পয়সা না থাকে, বুঝতেই পাচ্ছেন যে কীরকম একটা দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। স্নেহাদি এবং ওনার হাজব্যান্ডের একদম সেটাই হলো। তো স্নেহাদি মাঝে মধ্যে ওনার স্বামী যখন ওনার সামনে থাকতো, উনি ওনার হাজব্যান্ডকে প্রচণ্ড এনকারেজ করতো যে ঠিক আছে, চিন্তা করো না, ঠিক তুমি একটা কাজকর্ম পেয়ে যাবে, এখনও যা টাকা আছে আমরা 1.5 মাস টাক বসে খেতে পারবো, কোনো অসুবিধে নেই, আর 1-1.5 মাসের মধ্যে নিশ্চয়ই পরিস্থিতি এর থেকে বেশি উন্নত হবে। এবার করোনার সিচুয়েশনটা এমনই ছিল, কেউই কিন্তু কোনো প্রেডিকশান দিতে পারছিল না যে কখন অ্যাকচুয়ালি শেষ হবে। করোনার একটা ধাক্কা চলে যাওয়ার পরে আবার কিন্তু 2022-এ সেকেন্ড ওয়েভ এসেছিল। আমরা যে কী যে দেখেছি সেটা হয়তো পরবর্তী জেনারেশন শুনলেও হয়তো বিশ্বাস করতে পারবে না, এরকমও হতে পারে। যাই হোক, তো উনি ওনার হাজব্যান্ডকে প্রচুর মানসিকভাবে জোর দিলেও উনি যখন একা থাকতেন বা একা কোনো কাজ করতেন তখন ওনার চোখ দিয়ে জল এসে যেত এবং উনি তখন মনে মনে ভাবতো যে মা, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ডাকলাম, আমি তোমাকে বললামও যে আমি তোমার এরকম নবরাত্রিতে আমি পুজো করতে চাই, কিন্তু তুমি আমার স্বামী চাকরিটাই নিয়ে নিলে, তাহলে আমরা কি করবার? এই যে ফ্ল্যাটটা আমরা নেওয়া হয়েছে, দেখুন ব্যাংকের যে ইএমআই থাকে সেই ইএমআই তো প্রত্যেক মাসে কাটবে। আর সেই সময় অনেকটা পরের দিকে একটা অ্যানাউন্সমেন্টও করেছিল যে ব্যাংকে যদি কারোর লোন থাকে সেই মুহূর্তে যদি নাও কাটে, পরবর্তী সময় সেটাকে রিপে করতেই হবে। তো এইটা নিয়ে কিন্তু স্নেহাদির হাজব্যান্ড প্রচণ্ড চিন্তায় ছিল যে ব্যাংক তো ইএমআইয়ের টাকা কাটবে, কিন্তু ইনকাম যদি না থাকে টাকাটা কাটবে কোথা থেকে? তো এই সমস্ত চিন্তায় ওনার হাজব্যান্ডের একদম শরীর খারাপ হয়ে যায়।
তো ওনারা তখন ভাবলো যে ঠিক আছে, এখন এভাবে থাকার দরকার নেই। তো স্নেহাদি এবং ওনার হাজবেন্ড ওনার যে মানে স্নেহাদির যে শ্বশুর বাড়ি সেখানেই গিয়ে আবার উঠলো। এবং প্রত্যেক দিন ওনারা চিন্তা করতো যে কি করে কি করা যায়, কি করে টাকাটা শোধ করে দেওয়া যায়, বা কি করে অ্যাকাউন্টে টাকা রাখতে হবে যাতে ইএমআইয়ের টাকাটা কাটতে পারে। কারণ আজ না হোক কাল যদি ব্যাংক থেকে পরবর্তী সময় 2-3 মানে 5-6 মাসের এক্সট্রা টাইম দিয়েছিল লোন পে করার জন্য, কিন্তু সবাই জানে যে আজ না হোক কাল পে করতেই হবে। তো অনেক রকমের কথাবার্তা চিন্তাভাবনা হলো, কিন্তু সেই সময় ওনাদের কাছে একদমই টাকা পয়সা ছিল না। তো ওনার হাজব্যান্ড বললো দেখি আর 1-1.5 মাস দেখি, তারপরে ফ্ল্যাটটা বেচে দিতে হবে, নাহলে আমার পক্ষে এতটা প্রেশার নেওয়া সম্ভব নয়। আমার কাছে চাকরি নেই, তার মধ্যে প্রত্যেক মাসে আমাকে ইএমআইয়ের জন্য ব্যাংকে টাকা রাখতে হবে, সেই চিন্তা আমি কী করে করবো। মানে আমি যদি এখন কোথাও চাকরিতে ছোটোখাটো ঢুকেও যাই, সেখানে আমাকে হয়তো খুব সামান্য টাকাই মাইনে দেবে। এবার সেই টাকা মাইনে থেকে যদি ইএমআই কেটে, তাহলে আমার হাতে আর কিছু থাকবে না, অত টাকা হয়তো আমি পাবোও না। তো সমস্ত চিন্তাভাবনা ওদের মাথার মধ্যে আসে, কিন্তু স্নেহাদি ওনার হাজব্যান্ডকে কিছু বলতে পারতো না। ওনার হাজব্যান্ড যখন বলতো যে আমাকে ফ্ল্যাটটা বেচে দিতে হবে, তখন স্নেহাদির ভীষণ মনে মনে কষ্ট হতো। কারণ উনি ফ্ল্যাটটা যেদিন দেখতে এসেছিল সেদিনই ওনার খুব ভালো লেগেছিল, কীভাবে কোনটা সাজাবে, ফ্ল্যাটে কোথায় কি থাকবে, সবই কিন্তু স্নেহাদি নিজে হাতে ঠিক করেছিল। দেখবেন একটা বাড়িকে ভালোবেসে মানুষ যখন সাজায় গোজায়, তখনই কিন্তু সেটা একটা মানে সুইট হোম যেটাকে বলে, একটা হোমলি ফিলিংস যেটাকে বলে, সেটা কিন্তু তখনই তৈরি হয়। শুধুমাত্র একটা বিল্ডিং, একটা ফ্ল্যাট, সেটা কিন্তু কখনো মানুষের স্বপ্নের বাড়ি বা স্বপ্নের ঘর হয়ে উঠতে পারে না যতক্ষণ না তার ভিতরে ইমোশন থাকে, যতক্ষণ না সেই বাড়িতে বসবাস করা মানুষগুলো যখন সেটাকে বাসযোগ্য করে তোলে, তাদের ভালোবাসায়, তাদের কেয়ারে, তাদের মানে শিল্পশৈলীতে সাজিয়ে উঠিয়ে সেটাকে একটা বাড়ি বানায়। এবার বুঝতেই পারছেন খুব স্বাভাবিকভাবেই একটা বাড়ির বউ সে যখন ভালোবেসে একটা বাড়ি সাজায়, তারপর যদি কোনো একটা এমন পরিস্থিতি আসে যেখানে বাড়িটা রাখাই সম্ভবপর হচ্ছে, সেটা তার কাছে যে কতটা কষ্টকর হতে পারে সেটা উনি আর কি স্নেহাদি প্রত্যেক মুহূর্তে বুঝতে পারে। কিন্তু ওনার তখন এমন অবস্থা ছিল না যে উনি ওনার হাজব্যান্ডকে বলবে যে না তুমি এটা বেচো না, কারণ উনিও বুঝতে পারছে যে ওনার হাজব্যান্ডের কাছে এটা ছাড়া আর কোনো রাস্তা হয়তো ওপেন থাকবে না। কারণ করোনা পরিস্থিতি তখন যেদিকে যাচ্ছে সেটা অ্যাকচুয়ালি আরও কতটা যে খারাপ হতে পারে সেটা কেউ জানে না, এবং রোজই কোনো না কোনো নতুন খবর আসছে। তো উনি না মানে মা দুর্গাকে বলতো, মা তুমি একটা মানুষ আমাকে বলছে যে তার প্রত্যেকটা মনের আশা পূরণ হচ্ছে, আর আমরা এত কষ্ট করে এত আশা করে একটা ফ্ল্যাট কিনলাম, একটা বাড়ি কিনলাম, কিন্তু সেটাকে আমরা রাখতে পারবো না। এইটা বলে বলে না উনি মা দুর্গাকে স্মরণ করতে এবং খুব ডুকরে ডুকরে কাঁদত। যাই হোক, এবার কী করবে। তো তখন আস্তে আস্তে ওনার হাজব্যান্ড বিভিন্ন জায়গায় কাজকর্মের জন্য অ্যাপ্লিকেশন দেওয়া শুরু করলো। কিন্তু করোনার সময় একটা এমন সিচুয়েশন ছিল যে প্রতিটি কোম্পানি কম বেশি লসে রান করছিল, ফলে কোথাও উনি না ঠিকঠাক মতো একটা চাকরি পেয়ে উঠছিলেন না। অনেক চেষ্টা করছিলেন উনি, কিন্তু উনি কোনোভাবেই একটা ভালো চাকরি জোগাড় করতে পারছিলেন না। আর এদিকে প্রবল প্রেশার তৈরি হচ্ছে, কারণ এবারে আস্তে আস্তে যদি লোন না চুকোনো যায় সেটা সুদে আসলে বেড়ে আরও বেশি দাঁড়াবে, সেটা তখন আরও চাপের সৃষ্টি হবে। তো ওনার হাজব্যান্ড একদিন স্নেহাদিকে বলল যে আমি জানি তোমার শুনে খুব কষ্ট হবে, কিন্তু আমার কিছু করার নেই, আমাদেরকে কিন্তু ফ্ল্যাটটা বেচে দিতে হবে, কারণ আমি এই প্রেশার নিতে পারছি না। তো বুঝতেই পাচ্ছেন যে স্নেহাদির কাছে তখন টাকা নেই। উনি যে ওনার হাজব্যান্ডকে বারণ করবে যে না তুমি ফ্ল্যাটটা বেচো না, সেটাই বা কোন মুখে করবে। তো তখন স্নেহাদি বলছে তুমি কার কাছে বেচবে। তো তখন স্নেহাদি বলল যে মানে স্নেহাদি আর কি বলে যে তুমি আর কটা দিন দাঁড়িয়ে যাও। তো ওনার হাজব্যান্ড বলছে দেখো আর কটা দিন দাঁড়িয়ে গিয়ে সমস্যা কিন্তু খুব একটা সমাধান হবে না, আমি একটা ছোটোখাটো জায়গায় হলেও কাজে ঢোকার চেষ্টা করছি, কিন্তু সেই কাজ করে সংসার সামলে আমি এত টাকা পাবো না যে আবার আমি লোনের টাকা শোধ করব। তো অনেক কথাবার্তা বলে যেটা ঠিক হলো, যেটা আর কি ফিক্স হয় যে ওই যে প্রোমোটার ছিল সেই প্রোমোটারই ফ্ল্যাটটা কিনে নেবে, এবং উনি একমাত্র সেই ব্যক্তি যে ফ্ল্যাটটার মোটামুটি একদম কেনা দামই দিয়ে দেবে আর কি ওনাকে। তো মানে কেনা দাম যতটা কিনেছে সেখান থেকে হয়তো সামান্য কিছু বেশি টাকাই নিচ্ছে। তো বাকি আর কি করোনার সময় তো মানুষের কাছে পয়সারও একটা বিশাল টানাপোড়েন ছিল,
ফলে অনেক টাকা দিয়ে যে একটা ফ্ল্যাট কিনে সেটাকে চড়া দামে বেচবে সেই পরিস্থিতি, সেই সুযোগ বা সেই স্কোপটাও তখন ছিল না। তো ওনার হাজব্যান্ড ওনারও খারাপ লাগে, বাট ডিসিশন নেয় বাধ্য হই যে ফ্ল্যাটটাকে ওনারা বেচে দেবে। এবং সব জায়গা থেকে কোটেশন নেওয়ার পরে, সবার জায়গা থেকে রেট নেওয়ার পরে ওনাদের মনে হয় যে ওনাদের ফ্ল্যাটটা যে প্রমোটার করেছে সেই প্রমোটারই মোটামুটি ঠিকঠাক দাম দিচ্ছে। তো ওনাদের অনেক কষ্ট, অনেক দুঃখ মনে বুকের ভিতরে চাপা রেখে স্নেহাদি এবং ওনার হাজব্যান্ড ওই ফ্ল্যাটটাকে, যে ফ্ল্যাটটা ওনারা নিজে সুন্দর করে নিজের হাতে সাজিয়েছিলেন, সেই ফ্ল্যাটটা ওনারা, যে প্রমোটার ছিল, তাকে বেচে দিল। এবং উনি যেটা লিখেছেন যে যেদিন ওনারা ফ্ল্যাটের চাবিটা দিতে যাচ্ছে, বলছে আমরা হাউ হাউ করে কাঁদছি দুজনেই, কারণ আমরা এই ফ্ল্যাটটা খুব ভালোবেসে কিনেছিলাম, খুব ভালোবেসে ফ্ল্যাটটাকে সাজানো হচ্ছিল, বাট তার পরিণতি যে এইরকম হতে পারে সেটা ওনারা কেউই ভাবতে পারে। যাই হোক, ফ্ল্যাট বেচা হয়ে গেল, কিন্তু ওই যে বলে না যে আপনি যদি কাউকে মন থেকে খুব ভালোবাসেন, মন থেকে যদি কাউকে মানেন, যেমন স্নেহাদি সত্যি মন থেকে মা দুর্গাকে মানতো, তাকে বিশ্বাস করতো, তো কোথাও যেন স্নেহাদির মনে হতো যে ভগবান এটা আমার সাথে কেন করলেন, যদি ফ্ল্যাটটা আমরা নাই ভোগ করতে পারো তাহলে ফ্ল্যাটটা না কিনলেই হতো। এরকম অনেক কথা ওনার মনে মাঝে মধ্যে আসতো, এবং যখনই আসতো উনি মা দুর্গাকে স্মরণ করতো, বলতো যে মা, আমি তোমার পুজো করবো বললাম আর তুমি আমার থেকে ঘরটাই কিনে নিলে, আমি তোমার পুজোটা তাহলে করবো কী করে। যাই হোক, তো এভাবে বেশ কয়েকটা মাস কেটে যায়। ওনাদের কিন্তু এই কটা মাসে স্নেহাদির হাজব্যান্ড একটা ছোট জায়গায় চাকরিতে ঢোকে, সেখানে খুবই সামান্য উনি বেতন পেতেন। তো ওনার হাজব্যান্ড যেখানে কাজে ঢুকলো সেখানে প্রচণ্ড ভারী কাজ করতে হতো, এবং বুঝতেই পারছেন করোনার সময় যতটা কম এক্সপোজার নেওয়া যেত ততটাই ভালো, এটাই মনে করা হতো। তো যেটা ঘটনা ঘটলো, পরিবারের দায়ে, সংসার চালানোর দায় পড়ে ওনার হাজব্যান্ড কাজে যোগ দেওয়ার 2 মাসের মধ্যে ওনার হাজব্যান্ডের কিন্তু মারাত্মকভাবে করোনা আক্রান্ত হলেন। এবং ওনার যখন করোনা হয় তখন এতটা বাড়াবাড়ি লেভেলে চলে গেছিল যে ওনাকে হসপিটালাইজ করতে হয়। তো সেই মুহূর্তটা উনি যেটা লিখেছেন স্নেহাদি, যে প্রচণ্ড ভয়ে এবং দুশ্চিন্তার মধ্যে কেটেছে। তো ইন দ্য মিন টাইম যেটা হলো সেটা হচ্ছে যে স্নেহাদি জানতে পারলো যখন ওনার হাজব্যান্ড যখন হসপিটালে একটু আস্তে আস্তে, প্রথম দিকে ওনার হাজব্যান্ডের এত বেশি বাড়াবাড়ি হয়ে গেছিলো করোনায় যে কোনো ওষুধেও উনি রেসপন্স করছিলেন না। তো তারপরে যখন আস্তে আস্তে উনি ওষুধে রেসপন্স করা শুরু করলেন, তো মোটামুটি যখন উনি এবার আস্তে আস্তে সুস্থ হয়ে আসছেন, তখন ঠিক সেই মুহূর্তে স্নেহাদি জানতে পারলেন যে উনি প্রেগনেন্ট। এবার তখন একটা ওনার এমন সিচুয়েশন যে মনে মনে আনন্দ হচ্ছে, তার সাথে সাথে একটা দুশ্চিন্তা হচ্ছে, ওনার হাজব্যান্ড পুরোপুরি যতক্ষণ না সুস্থ হয়ে বাড়ি ফিরছে। এবং তৃতীয় যে বিষয়টা সব থেকে বেশি ওনার উনি খুব চিন্তায় ছিলেন, খুব কষ্ট পেতেন, যে একটা নতুন প্রাণ আছে ওনার মধ্যে, উনি সেই প্রাণটাকে আস্তে আস্তে নিজের ভিতরে বড় করছেন। কিন্তু সব থেকে বড় যেটা দুশ্চিন্তা সেটা হচ্ছে যে টাকা কোথা থেকে আসবে। একটা বাচ্চা জন্ম দেওয়া সেটা একটা বড় বিষয়, বাচ্চা জন্মানোর আগে অনেক খরচাপাতি থাকে, ডাক্তার দেখানো, বিভিন্ন ধরনের টেস্ট, ভালো খাওয়া দাওয়া, সব কিছুর মূলেই তো রয়েছে টাকা পয়সা, তাই না? তো সেটা উনি কী করে করবেন? আর করোনার একটা এরকম সময় যেখানে ওনার হাজব্যান্ড বেরিয়ে সবে কাজ শুরু করেছিল, সেখানে বেতন উনি খুবই কম পেতেন, তবুও সংসারের দায়ে তো উনি শুরু করেছিলেন। তো এখন ওনার হাজব্যান্ডকে ডাক্তার হসপিটাল থেকে বলেই দিয়েছে ডাক্তারবাবু যে ওনাকে কিন্তু খুব সাবধানে রাখতে হবে, কারণ একটা করোনা ধাক্কা উনি সামলেছেন, আবার যদি উনি বাইরে বেরিয়ে কাজ করা শুরু করেন এবং ওনার হাই চান্সেস থাকবে আবার উনি করোনা আক্রান্ত হয়ে যেতে পারেন। আর সেরকম যদি কিছু হয় তাহলে কিন্তু এতটা বেশি বাড়াবাড়ি হয়ে যেতে পারে যে হয়তো ওনাকে আর বাঁচানোই সম্ভবপর হলো না। তো ডাক্তারবাবু বলে দেন যে ওনাকে আর 2 দিনের ভিতরে আমরা ছেড়ে দেবো, কিন্তু ওনাকে রেস্টে থাকতে হবে। এবার সেই সময় স্নেহাদি এতটা একটা মানসিক দুশ্চিন্তা, চাপ এবং কষ্টের মধ্য দিয়ে উনি গেছিলেন যে উনি এই খুশির সংবাদে যতটা খুশি হয়েছে তার থেকে অনেক বেশি উনি চিন্তিত হয়ে পড়েছিলেন যে কী করে কী সামাল দেবেন। এবং সেই মুহূর্তটায় উনি বারবার শুধুমাত্র মা দুর্গাকে উনি স্মরণ করতেন। উনি মাকে বলতেন, মা, একটা ফ্ল্যাট আমরা এত আশা করে নিলাম, সেই ফ্ল্যাটটাকে তখন আর কি ফ্ল্যাটটা বেচার প্রসিডিওর চলছে। দেখুন, একটা ফ্ল্যাট বেচবো বললেই তো আর কালকেই বেচা যায় না, অনেকগুলো টাকার ব্যাপার, অনেক প্রসিডিওর থাকে।
তো আলটিমেটলি ওনারা ফ্ল্যাটটা বেচলেন, সেখান থেকে টাকা পয়সা পেলেন এবং ওনার মনটা ভীষণ খারাপ ছিল, ওনার এবং ওনার হাজব্যান্ডের। কিন্তু ওনার হাজব্যান্ড চেষ্টা করতেন যাতে স্নেহাদি একটু হাসি খুশি থাকে, চিন্তা না করে। ওনার হাজব্যান্ড ওনাকে অনেকভাবে বোঝাতো যে দেখো ফ্ল্যাট ঠ্যাট এগুলো আসা যাওয়ার মধ্যেই থাকে, আজকে ফ্ল্যাটটা আমরা কিনেছিলাম, রাখতে পারলাম না, ঠিক আছে, এরপরে আমরা আরও ভালো ফ্ল্যাট নেব, আমাদের আরও ভালোই হয়েছে একদিক থেকে, ওটা 2 কামরার ফ্ল্যাট ছিল, এবার আমরা 3 কামরার বড় ফ্ল্যাট নেব। মানে ওনার হাজব্যান্ড যতটা পেরেছে ওনাকে মানসিক দিক থেকে খুব আশ্বস্ত করেন, ওনাকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু যা হয় আর কি, মানুষের মধ্যে একটা দুশ্চিন্তা তো কাজ করে, তো সেই দুশ্চিন্তাটা কিন্তু ওনার মনের মধ্যেও কাজ করছিল। উনি ভাবছিলেন যে কী করে কি সম্ভব, আর উনি প্রত্যেক মুহূর্তে মা দুর্গাকে ডাকতেন যে মা কী হবে আমার। ইন দ্য মিন টাইম বেশি চিন্তা ভাবনা টেনশন করলে শরীরও ঠিক থাকে না, তো ওনারও একটু মাঝখানে শরীর খারাপ হয়ে গেল। তখন উনি একদম যাকে বলে ডিপ্রেশনে চলে যাওয়ার মতো অবস্থা। আর ইন দ্য মিন টাইম ওনার হাজব্যান্ড ওয়ার্ক ফ্রম হোম করা যায় এরকম জবের অপরচুনিটি খুঁজছিলেন। মানে বুঝতেই পারছেন তো, মানে করোনার সময় জিনিসপত্রর দাম তখন মোটামুটি তখন থেকেই একটা ভালো রকম বেড়ে যাওয়া শুরু হয়েছে, জিনিসপত্র সেভাবে পাওয়া যায় না। সেখানে উনি প্রেগনেন্ট, ওনার নিজের খাওয়া দাওয়া ঘুম সব কিছু ঠিকঠাক রাখতে হবে, ডাক্তার দেখানো, সেটার একটা বিপুল খরচা। আর ওনার শ্বশুর শাশুড়িরও এতটা পরিমাণ টাকা ছিল না যে পুরো জিনিসটা ওনারা নিজেদের কাঁধে নিয়ে পুরো ফিনান্সিয়ালি সাপোর্ট দেবে। তো সেই সময়টা ওনার খুব দুর্বিষহ কাটে। এবং এরকম করতে করতে যখন মোটামুটি জুলাই আগস্ট মাস এলো, সেই সময়টা না মানে ওনার মানে বেশিরভাগ সময় ওনার খুব মানে মনটা খুবই খারাপ থাকতো। উনি সবার সামনে বোঝাতো, কারণ ওনার হাজব্যান্ড ওনাকে খুব রাগারাগি করতো যদি স্নেহাদি একটু চুপচাপ থাকতো বা মন মরা থাকতো। ওনার হাজব্যান্ড বলতো তোমার এই মলিন মুখটা দেখতে আমার একদম ভালো লাগে না। তো ওনার হাজব্যান্ড মানে জোর করে বাইরে বেরিয়ে যেত, কাজকর্মের চেষ্টা করতো। তো এরকম করে করে উনি কাছেই, ওনাদের বাড়ির কাছেই একটা বড় শোরুম ছিল, সেখানে উনি ফিনান্সের কাজ নিলেন, মানে ওদের হিসেবপত্র সব কিছু দেখাশোনা করতে। তো সেটায় খুব বেশি হার্ডওয়ার্কও ছিল না, আর অনেক দূরে যেতে হতো তাও নয়, বা প্রচুর লোকজনের সেখানে এক্সপোজার ছিল সেরকমও নয়। তো এরকম একটা কাজ উনি শুরু করলেন। এবার সেই কাজ থেকেই বা কতটা টাকা আসে আপনারাই বলুন, খুব বেশি তো আসে না। তো তখন না একদিন, যেটা স্নেহাদি লিখেছে, যে ওনার না একদিন মনে মনে খুব রাগ হয়, মানে একদম বাচ্চারা যেরকম মায়েদের উপরে একটু রাগারাগি করে যে মা এটা দিল না কেন, মা আমার এই কথাটা শুনলো না কেন। আমরাও যখন ছোট ছিলাম মায়েদের কাছে বায়না করতাম কিছু একটা জিনিসের জন্য। তো ঠিক মানে স্নেহাদি না, মানে উনি যেটা লিখেছে যে আমার মাথায় অত কিছু আর ছিল না। আমি তখন মা দুর্গার, আমার বাড়িতে মা দুর্গার ছবি ছিল, আমি মাকে বললাম যে মা তুমি সবার মা, তুমি সবার ভালো করছো, তুমি সবার ভালো করো, কিন্তু কেউ তোমাকে ডাকছে, সে মন দিয়ে পুজো করছে, তুমি তাকে সাড়া দিচ্ছ, অথচ আমার ডাকে তো তুমি সাড়া দিচ্ছ না। আমিও তো তোমাকে ভালোবাসি, বলো হ্যাঁ আমি হয়তো তোমার জন্য অত কিছু করতে পারি না, এখন হয়তো আরোই করতে পারবো না, কিন্তু মা আমি তো চাই যে আমি তোমাকে ভালো করে পুজো করি, কত আশা করে একটা ফ্ল্যাট কিনেছিলাম, এখন আমার সন্তান আসতে চলেছে, এখন যদি আমাদের এত আর্থিক কষ্ট থাকে, এত আর্থিক টানাপোড়েন থাকে, তাহলে কি করে কি হবে। এবং যেটা স্নেহাদি বলেছে যে উনি মানে ওনার হাজব্যান্ড ওনাকে জানায়নি, ওনার হাজব্যান্ড যখন কাজ শুরু করেছিল তো সেই সময় সে একটা নিজের জন্য সোনার চেন বানিয়েছিল ওনার হাজব্যান্ড, ওনাকে যাতে ভালো ডাক্তার দেখাতে পারে স্নেহাদিকে, যাতে ভালো জায়গায় ডেলিভারি করাতে পারে। সেই জন্য মানে করোনার পরপর যখন একটা সময় সোনার দামটা প্রথম ধাপে একটু বাড়লো, তখন নাকি ওনার হাজব্যান্ড গিয়ে, মানে সেটা স্নেহাদিকে জানায়নি, গিয়ে তার নিজের সোনার চেনটা বেচে টাকা নিয়ে এসেছিল। এবং সেই টাকাটা নাকি সে তার মায়ের কাছে দিয়ে বলেছিল যে মা তুমি এই টাকাটা তোমার কাছে রেখে দাও, যত যাই অভাব আসুক না কেন তুমি কিন্তু এই টাকাটা খরচা করবে না, যদি আমিও চাই সেজন্য আমি তোমার কাছে দিচ্ছি, কারণ আমি তো এখন স্নেহাকে কথাটা বলতে পারবো না, তো তুমি এই টাকাটা রেখে দাও, এটা কিন্তু ডেলিভারির সময় এই টাকাটা দরকার পড়বে, এবং আমি চাই যত যাই হোক না কেন এই টাকাটার উপরে যেন কোনো হাত না আসে। তো ওনার শাশুড়ি মা সেটা আর কি যত্ন করে রেখে দিয়েছে, তো সেটা কোনোভাবে স্নেহাদি জানতে পেরে যায়। এবার উনি ভাবলেন যে আমার স্বামী হয়তো আমাকে জানাতে চাইছে যাতে আমার মন খারাপ হবে বলে, এবার আমি যদি আমার স্বামীকে বলি যে না আমি জেনে গেছি, তো ব্যাপারটা ভালো হবে না। তো সেই জন্য স্নেহাদির মনে প্রচণ্ড কষ্ট হয়, কিন্তু উনি ওনার হাজব্যান্ডের কাছে ব্যাপারটা বলে না যে হ্যাঁ আমি জেনে গেছি। এবং মনে মনে মাকে একদিন বলতে থাকে যে মা তুমি একজনের সমস্ত মনের আশা পূরণ করছো, প্রত্যেক বছর পূরণ করছো, খুব ভালো কথা, তুমি আমার এখন
সব থেকে বেশি একটা মেয়ে তো তার মাকেই প্রয়োজন হয়। আমিও তো তোমাকে ডাকছি, তোমার সন্তান হয়ে আমিও তোমায় ডাকছি, মা তুমি আমার ডাকে তো সাড়া দিচ্ছ না, তুমি তো আমাকে দেখছো না মা। এরকম করে না উনি খুব কান্নাকাটি করে মায়ের কাছে, এবং এত কান্নাকাটি করে যে রীতিমতো ওনার শরীর খারাপ হয়ে যায়। যাই হোক, তো ওনার শাশুড়ি মা ওনার, আচ্ছা এখানে বলে রাখি প্রসঙ্গত যে স্নেহাদির যে বাবা মা আছেন ওনারা না মানে ওনার বিয়ের পরের কিছুদিন পর থেকে খুব অসুস্থ হয়ে পড়তেন। মানে ওনার বাবা একবার অসুস্থ হতো, একবার ওনার মা অসুস্থ হতো, আবার ওনার মা একটু সুস্থ হলো, আবার ওনার বাবা অসুস্থ হলো। আর ওনারা যেহেতু একদম মধ্যবিত্ত ছাপোষা ঘর থেকে উঠে এসেছিল, তো ওনার বাবা মায়ের পক্ষেও স্নেহাদিদের মানে যতটা পারতো আর কি করতো, কিন্তু সেই অর্থে হেল্প করা বা সেই অর্থে সাপোর্ট করা সেটা ওনারা করতে পারতেন না, কারণ ওনাদের নিজেদেরই শারীরিক অবস্থা খুব একটা ঠিক ছিল না। এবং সেই কারণের জন্যই স্নেহাদি ওনার পুরো প্রেগনেন্সিটার সময় উনি ওনার শ্বশুর বাড়িতেই ছিলেন, উনি বাপের বাড়িতে হয়তো গিয়ে চলে আসতেন এরকম। যাই হোক, তো এরকম করে প্রচণ্ড কান্নাকাটি করে, এবং তখন পুজোর আগে মানে পুজোর জাস্ট আগ দিয়ে তো ওনার তো মানে প্রচণ্ড কান্না পাচ্ছে। কত আশা করেছিল যে সেই বছরের মানে এটা আমি বলছি যেবার ওরা ফ্ল্যাট নিল তার পরের বছরের কথা, কত আশা করেছিল যে ওনারা আর কি নিজের ফ্ল্যাটে মায়ের পুজো করবে, নবরাত্রি করবে, সমস্ত কিছু করবে। তো আর ওনার হাজবেন্ড যেখানে কাজ শুরু করেছে সেখানেও খুব একটা যে টাকা পয়সা আসছে তা নয়, ওনার হাজবেন্ড প্রচণ্ড উদয়াস্ত পরিশ্রম করছে। তারপরে ওনার হাজবেন্ডের এক বন্ধু ছিল, তো সেই বন্ধু কি করতো, বিভিন্ন জায়গা থেকে আর কি খাবারের অর্ডার নিয়ে আসতো এবং ওনারা বাড়িতে রান্না করতো। এবার তখন টাকা পয়সার দরকার, তো দিনের বেলা ওই আর কি বড় একটা শোরুম ছিল সেখানে কাজ করে উনি রাতের বেলাটা ওনার যে বন্ধু ছিল যে আর কি এই ধরনের খাবার দাবার হোম ডেলিভারি খাবারের বিজনেস করতো, তার ওখানে গিয়ে সে খাবার ডেলিভারি করা, খাবার তৈরিতে হেল্প করা, এই কাজগুলো করা শুরু করলো। যেহেতু ওনার বন্ধু ছিল তো পার্টনারশিপেই কাজটা শুরু করে। মানে প্রথমে জাস্ট পার্টনারশিপে না, প্রথমে জাস্ট এমনি বন্ধু বলে যে আমি তখন লোক পাচ্ছি না, করোনার মধ্যে প্রচুর খাবারের অর্ডার আসে, অনেক বাড়িতে হয়তো কারোর হয়তো করোনা হয়েছে, সে বাইরে বেরোতে পারছে না, তো সে সমস্ত বাড়িতে খাবার দেওয়া একটা কাজ। এটাও মানে সেই সময় অনেকের তো অনেক বিধিনিষেধ ছিল, তো বলছে। তো এবারে ব্যাপারটা যেটা হলো সেটা হচ্ছে যে আস্তে আস্তে ওদের এই যে লোককে খাবার দেয়া সেই বিষয়টার নাম হয়ে যায়। ওনার হাজবেন্ড খুব ভালো রান্নাও করতে পারতো, তো উনি যার যেরকম রিকোয়ারমেন্ট, কারোর হয়তো একটু কম তেল মশলার খাবার খেতে চায়, কারোর হয়তো একটু অন্য রকমের রিকোয়ারমেন্ট আছে, তো এই খাবার দাবারগুলো রান্নাবাড়ি করে উনি ওনার বন্ধু এবং এই স্নেহাদির হাজবেন্ড দুজনে মিলে বিভিন্ন জায়গায় ডেলিভারি দেওয়া শুরু করলো। এবার আপনারাও জানেন যে করোনার মধ্যে অনেক জায়গায় কোয়ারেন্টাইন চলছিল, অনেক জায়গায় বাড়ি থেকে যাদের বাড়িতে কারোর হয়তো করোনা হয়েছে তাদের বাড়ির লোককে বেরোতে বারণ করেছিল, এরকম নানান সিচুয়েশন ছিল। এবার এরকম অনেক জায়গায় ছিল যেখানে হয়তো বাড়ির লোকেরা বেরোতে পারছে না, বাজার করতে পারছে না, আর সবার তো বাড়ির সামনে বাজার আসতো তাও নয়। তো এরকম অনেক জায়গা থেকে অর্ডার আসা শুরু হলো, যেখানে ওনার বন্ধু এবং এই স্নেহাদির হাজবেন্ড এরা দুজনে মিলে খাওয়া সাপ্লাই দিত। এবার এই ব্যবসাটার ক্ষেত্রে ওনার যেহেতু বন্ধুই কাজটা শুরু করেছিল, তো সে দেখলো যে ভালো বিক্রি বাট্টা হচ্ছে, সে হঠাৎ করে দামটা বাড়িয়ে দিল। মানে প্রত্যেকটা মিলের হয়তো ভেজ মিলের একটা বেস প্রাইস রাখা ছিল, তো সেটা প্রায় দ্বিগুণ করে দিল, যেই দেখছে অনেক রকমের অর্ডার আসছে। যার ফলে এবার দেখুন সেই সময় অনেক মানুষের কাছেই টাকা খুব লিমিটেড ছিল, কারোর হাতে সেভাবে টাকাও ছিল না। এবার হঠাৎ করেই প্রাইস বাড়িয়ে দেওয়ার ফলে অনেকেই কিন্তু এফোর্ড করতে পারছিল না। এবার সেখানে স্নেহাদির হাজবেন্ড বলে যে দেখ তুই যে টাকাটা বাড়িয়ে দিলি এতে অনেকে কিন্তু কিনতে পারছে না। তো ওনার বন্ধু বলছে দেখ অনেকে কিনতে না পারলেও যদি আমি অল্প রান্না করে সেই পরিমাণ টাকাই কামিয়ে নিতে পারি তাহলে আমি বেশি রান্না করবো কেন। মানে বেসিক্যালি বলা যেতে পারে মানে যেরকম আমরা শুনে থাকি যে অনেক অসাধু ব্যবসায়ী হঠাৎ করেই মানে সিজনে বা যখন কোনো একটা জিনিসের ডিমান্ড খুব বেড়ে যায় তার দামটা বাড়িয়ে দেয়, তো একদম এক্স্যাক্ট সেই জিনিসটাই কিন্তু ওনার বন্ধু করে। এবার স্নেহাদির হাজব্যান্ডের এই জিনিসটা খুব একটা পছন্দ হয় না, কারণ উনি ভাবলেন যে এটা তো ঠিক না, মানুষ আস্তে আস্তে একটা জায়গা থেকে খাবার নিচ্ছে, তাদের খাবারটা ভালো লাগছে। আর এই যে ওনার হাজব্যান্ড রান্না করতো, বিভিন্ন যে রান্নাবাড়ি হতো তার অনেকটাই কিন্তু এই স্নেহাদির হাজব্যান্ডই করতো। এবার ওনার ভদ্রলোকের হাতের রান্না খুব ভালো, তারা খেয়ে হয়তো ভালো লাগছে তাই অর্ডার করছে।
তো তখন স্নেহাদিকে এসে বলতো যে জানো তো আমার খুব খারাপ লাগে, অনেকগুলো বয়স্ক লোকজনের বাড়িতে খাবার দিই, তারা আমাকে ডেকে বলে যে তোমাদের খাবারের দাম এত কেন বাড়িয়ে দিয়েছ, আমার খুব খারাপ লাগে। তো তখন স্নেহাদি হঠাৎ করে একদিন ওনাকে বলে যে আচ্ছা একটা কাজ করো না, তুমি তো তোমার বন্ধুর ওখানে কাজ করো, তো তোমার বন্ধু যে কাজটা করছে কাজটা তো তুমি নিজেও করতে পারো। মানে খাবার দাবার আমরা প্রথমে অল্প দিয়ে শুরু করি, আমাদের ঘরের যে বাসন কোসন আছে তাতেই রান্না শুরু করি, আর যেটুকু যা লাগবে সেটুকু নিয়ে এসে আমরা অল্প করে ছোট করে এই ব্যবসাটা নিজেরাও তো শুরু করতে পারি। তো ওনার হাজব্যান্ড এত সাদাসিধে মানুষ ছিল, বলছে না আমার বন্ধু করছে, আবার আমিও যদি এটা করি তাহলে ওর কাস্টমারগুলো যদি আমার থেকে খাবার নেওয়া শুরু করে এটা তো খারাপ দেখাবে। তো তখন স্নেহাদি বলছে দেখো এতে তো খারাপের কিছু নেই, আর তুমি তাদেরকে সরাসরি বলবেও না, কারণ এমনিতেও ওনার বন্ধুর ওখানে প্রচুর খাটাখাটনি ওনাকে করতেই হতো ওনার বরকে, কিন্তু সেই তুলনায় উনি খুব একটা যে টাকা পেতেন তা তো নয়। তো স্নেহাদিরই কথায় ওনার স্বামী ওনার বন্ধুর ওখান থেকে কাজ ছেড়ে দিয়ে উনি নিজে বাড়িতে একটা হোম ডেলিভারির একটা ছোটোখাটো ব্যবসা করলেন, এবং স্নেহাদিকে বলতো যে তুমি কিচ্ছু করবে না, তুমি শুধু চুপচাপ বসে থাকো। আর উনি যেটা স্নেহাদি যে কাজটা করতো, ওই যে প্যাকিংয়ের যে বাক্সগুলো আছে সেই বাক্সগুলোতে এমনি ফ্ল্যাট আসে, সেগুলোকে ওই মিষ্টির বাক্সের মতো করে ওই খাপে খাপ ভরে ওগুলোকে উনি রেডি করতো, শুধুমাত্র উনি এইটুকু কাজই করতো। আর মেন যে কাজ রান্নাবাড়ি করা, সেই রান্নার অর্ডার নেওয়া, এই সমস্ত কাজ কিন্তু ওনার হাজবেন্ড করতো, আর বাকিটা ওনার শ্বশুর শাশুড়ি হেল্প করে দিত। এবার এই জিনিসটা যখন শুরু হয় তখন স্নেহাদি না মানে মনে হচ্ছিল যে মানে কিছু একটা ঘটতে চলেছে জীবনে। আর যেদিন স্নেহাদি এই কথাটা ওনার হাজবেন্ডকে বলে সেই দিন ভোরবেলা স্নেহাদি একটা স্বপ্ন দেখেছিল। স্নেহাদি স্বপ্ন দেখে যে একটা বাচ্চা মেয়ে ওনার ঘরে, মানে ওনারা আর কি যে বাড়িতে থাকতো ওনার শ্বশুর বাড়িতে, সেখানে একটা কাঠের ডাইনিং টেবিল ছিল, সেই কাঠের ডাইনিং টেবিলে ওনারা সবাই মিলে খেতে বসতো। তো সেই দিন আর কি সকালবেলা উনি স্বপ্ন দেখছেন ভোরের দিকে যে একটা বাচ্চা মেয়ে দুদিকে দুটো ঝুঁটি বেঁধে ওনাদের যে ডাইনিং টেবিলটা রয়েছে সেই ডাইনিং টেবিলের উপরে ভাত, ডাল, ভাজা, তরকারি, মাছ সব কিছু দিয়ে মেখে মেখে খাচ্ছে, আর খুব মানে ভালো ভালো বলছে। তো মানে ওই যে খাবারগুলোর ছবি দেখছিল, প্রত্যেকটা খাবারই মানে স্নেহাদিরও খুব প্রিয়, আর যেহেতু ওনার হাজবেন্ড রান্না করতে ভীষণ ভালোবাসতো, তো ওনারও আর প্রেগনেন্সির সময় যা হয় খুব মানে একটা মাঝে মধ্যে একটা খুব ক্রেভিংস আসে খাওয়া দাওয়ার, তো সেটা ওনারও হয়েছে, মানে একটা অদ্ভুত টাইপের স্বপ্ন। এবং যে মেয়েটিকে উনি স্বপ্নে দেখেন সেই মেয়েটিকে অদ্ভুত সুন্দর দেখতে, মানে অদ্ভুত সুন্দর বলতে প্রচণ্ড ফর্সা, মানে চুলগুলো কোকড়ানো সেই রকম সুন্দর নয়, কিন্তু মেয়েটার চোখ নাক মুখ না মানে পুরো প্রতিমার মতো, এতটাই নিখুঁত, এতটাই নিটোল একটা সুন্দর। তো উনি ঘুম থেকে ওঠার পর না ওই স্বপ্নটা দেখার পরে ওনার মনটা খুব খুশি খুশি হয়ে যায়। মানে হয় না দেখবেন কিছু কিছু গান শুনলে বা কিছু কিছু ব্যাপার আমাদের জীবনে কখনো কখনো এমন ঘটে যেটা হয়তো সেই মুহূর্তে বিশাল কোনো মিনিং হয়তো বা রাখে না, কিন্তু সেটা দেখার পরে বা সেটা শোনার পরে আমাদের মনটা একটা অদ্ভুত একটা স্যাটিসফ্যাকশন পায়। ওনার ক্ষেত্রে কিন্তু একদম এক্স্যাক্টলি সেটাই হয়েছিল। এবং তারপরে যাই হোক পরে যখন উনি কথাটা শোনে যে ওনার হাজব্যান্ড যখন এটা বলে, ওনার মনে যে তখন কি এলো, উনি হঠাৎ করে এই কথাটা বলে দিলেন যে তুমি তাহলে ব্যবসাটা শুরু করো, তুমি নিজে এটা করো। এবার বুঝতেই পারছে সেই সময় ওনার প্রেগনেন্সি চলছে, উনি সেভাবে কোনো হেল্প করতে পারবে না, কিন্তু তাও উনি কথাটা বলেছিল। এবং ওনার হাজব্যান্ড প্রথমে রাজি না হলেও তারপরে ওনার হাজব্যান্ডও রাজি হয়েছে, এবং ওনার শ্বশুর শাশুড়িও বলেন যে ঠিক আছে আমরাও যতটা পারবো তোকে হেল্প করব। ওই শুরু হলো। প্রথম দিন ওনারা মাত্র 6 প্লেট খাবার বিক্রি করতে পেরেছিল, মানে 6টা অর্ডার পেয়েছিল, এবং এই 6টা অর্ডারের জন্যই ওনারা খাবার তৈরি করে এবং সেইটাই ওনারা বিক্রি করেছিল। এবং এই যে বিক্রি করেন তাতে কিন্তু ওনাদের মোটামুটি কিছুটা লাভ হয়। এবং এখানে বলে রাখি, যেটা লিখেছেন স্নেহাদি, যে ওনারা খাবারের দাম কিন্তু খুবই রিজনেবল রেখেছিল। এবং অনেক বয়স্ক দম্পতি যাদের হয়তো বাড়িতে একটু দূরে, তো ওনার বন্ধু কী করতো, একটু দূরের অর্ডার হলে নিত না, বলতো যে না ওই বয়স্ক লোক, ওরা 2 দিন হয়তো খাবার নেবে, 3 দিন হয়তো বলবে এটা কম ওটা কম, কখনো বলবে আলু কম দাও, এসব অর্ডার নেওয়ার দরকার নেই। তো এইরকমই বয়স্ক একটু দূরের যারা থাকে তাদের অর্ডারগুলো এই স্নেহাদির হাজব্যান্ড কিন্তু খুব যত্ন করে সুন্দর করে তাদেরকে ডেলিভার করতো।
এবং যেহেতু ওনার হাজব্যান্ডের ব্যবহার খুব ভালো ছিল, একটা রিজনেবল প্রাইসে উনি খাবার দিত, সব কিছু মিলিয়ে না আস্তে আস্তে করে ওনাদের মানে নামটা অনেকের মুখে মুখে ছড়িয়ে পড়ে ওই অঞ্চলে। এবং এইরকম করতে করতেই আস্তে আস্তে কিন্তু ওনাদের ব্যবসাটা খুব অল্প সময়ের মধ্যে, মানে উইদিন 1 মান্থ ওনাদের মানে যা দিয়ে আর কি ওরা শুরু করেছিল, যেখানে প্রথম দিন ওরা মাত্র 6টা ক্লায়েন্টকে খাবার দিয়েছিল, সেখানে 1 মাসের মধ্যে সেই 6 সংখ্যাটা প্রায় 100 ছুঁই। তো বুঝতেই পারছেন কত তাড়াতাড়ি ওনারা ওনাদের বিজনেসটাকে স্কেল করতে পেরেছিল। এবং যেটা আর কি স্নেহাদি লিখেছে যে প্রেগনেন্সির প্রথম থেকেই ওনার প্রচণ্ড মন খারাপ থাকতো, শরীর ভালো লাগতো না, খুব টেনশন করতো। তো সব কিছু তো প্রভাব মানে শরীরের উপরে পড়ে। এবার যেদিন থেকে মানে ওই যে প্রথম যেদিন ওনারা রান্নাবাড়ি শুরু করলো, ওনার হাজব্যান্ডই রান্না করে, উনি খুব সাধারণ টুকটাক কিছু হাতে হাতে কাজ করেছিল, সেদিন থেকে ওনার মনটা না মানে ভীষণ রকম পজিটিভিটিতে ভরে যায়। এবং এই যে ওই স্বপ্নটা উনি দেখেছিলেন যে সকালবেলা একটা ভোরের দিকে স্বপ্ন যে ওনাদের ওই ডাইনিং টেবিলে, কাঠের ডাইনিং টেবিলে একটা বাচ্চা মেয়ে খাবার খাচ্ছে, এইটা দেখার পরে না ওনার খুব ভালো লেগেছিল। এবং সেই সময় উনি মানে ওনার যখন উনি মানে স্বপ্নটা ওনার ভেঙে যায়, সকাল হয়ে যায়, এবং উনি মানে রীতিমতো কাঁদছিলেন। এবং মনে মনে তখন মা দুর্গাকে নাকি উনি বলেছিলেন, মা আমি তো মানে মনে মনে আগের বছরই ভেবেছিলাম যে এবছর আমি নবরাত্রি করব। আর ওনাদের আমি যে বললাম যে শ্বশুরবাড়ি পুরোটাই হচ্ছে গিয়ে জয়েন্ট ফ্যামিলি, ভাগের বাড়ি, খুব ছোট ঘর ওনাদের ভাগে, তো সেভাবে ঠাকুরকে বসিয়ে সুন্দর করে পুজো করার সেরকম অবকাশ নেই। তো ওনাদের ঘরেই একটা হ্যাঙ্গিং ছোট ঠাকুরের সিংহাসন রয়েছে, তো সেখানেই উনি তখন মনে মনে ভেবেছিলেন যে আমি ওইখানেই একটা ঘট পেতে, অত কিছু হয়তো পারবো না, নিজের মতো করে আমি এই 9টা দিন নিয়ম নিষ্ঠা মেনে আমি পুজো করব। এবং উনি যেটা মানে ভেবেছিলেন ঠিক তার মানে 1.5 মাস পরে হচ্ছে পুজো। আর ওই পুজোর আগ দিয়ে ওনাদের প্রচণ্ড অর্ডারের প্রেশার, মানে প্রত্যেক দিনই নতুন নতুন ওরা অর্ডার পাচ্ছে, মানে যারা একবার অর্ডার করছে তারা বারবার অর্ডার করছে, আরও নতুন নতুন অর্ডার পাচ্ছে। এবং আস্তে আস্তে ওনাদের ব্যবসাটা বাড়তে থাকে এবং 2টো লোককে রীতিমতো হায়ার করতে হয়, একজনকে ডেলিভারির জন্য আর একজনকে রান্নার কাজে হেল্পের জন্য। তো এইরকম করে আস্তে আস্তে যত কাজের ব্যস্ততা বাড়তে থাকে, তো স্নেহাদি দেখতো যে ওনার হাজবেন্ড উদয়াস্ত পরিশ্রম করে সকালবেলা বেরিয়ে যেত দূরের বাজার থেকে বাজার করে আনা, রান্নাবাড়ি করা, ওনার হাজবেন্ড শাশুড়ি শ্বশুর সবাই কাজ করতো। তো উনিও টুকটাক কাজ করা শুরু করেন। তো ওনাকে ওনার হাজবেন্ড শ্বশুরবাড়ির লোকেরা বারণ করে যে বৌমা তুমি এই সময়টা এরকম কাজকর্ম করো না, যেহেতু প্রেগনেন্সির প্রথম থেকে ওনার বিভিন্ন রকমের ছোটোখাটো সমস্যা হচ্ছিল। তো ওনার শাশুড়ি মা, হাজবেন্ড কেউই চায়নি যে উনি এই কাজগুলো করুক। কিন্তু উনি যেটা জানিয়েছেন যে আস্তে আস্তে যেন উনি নিজের শরীরটাকে যেন ঠিক হচ্ছে, কিছু একটা ভালো কিছু হচ্ছে সেরকম উনি ফিল করতে থাকেন। মানে ব্যাপারটা হচ্ছে আপনারা হয়তো রিলেট করতে পারবেন, কারো যদি শরীর খারাপ থাকে তার সাথে যদি মনটাও খারাপ থাকে তাহলে কিন্তু সে অনেক বেশি খারাপ ফিল করে। কিন্তু একটা মানুষের মন যদি ভালো থাকে, সে যদি শরীর খারাপও থাকে তাহলেও কিন্তু সে দেখবেন অনেক বেটার ফিল করে। ওনার ক্ষেত্রেও ঠিক সেরকমই হয়েছিল। উনি মাতৃত্ব বিষয়টাকে না যতটা না বেশি উপভোগ করছিলেন তার থেকেও উনি বেশি টেনশন করছিলেন, কারণ কিভাবে কি হবে, বাড়িতে একটা অভাব রয়েছে, টাকা পয়সার একটা টানা পড়েন, মনের মধ্যে কষ্ট, ফ্ল্যাটটা চলে যাওয়া, সব কিছু মিলিয়ে উনি খুব ভেঙে পড়েছিলেন। কিন্তু কোথাও যেন উনি লিখেছেন সেটা ইমেলে, যে কোথাও একটা ওনার মনের ভিতরে মা দুর্গার প্রতি একটা চরম আস্থা ছিল। এবং সেই আস্থাটা যে শুরু হয়েছিল সেটা না মানে ওই যে ওনারা যে ফ্ল্যাটটা কিনেছিল সেই ফ্ল্যাটের পাশে যে ভদ্রমহিলা ছিলেন তার বিশ্বাস, তার মানে যে একটা কনফিডেন্স ছিল মায়ের প্রতি, যে আমি প্রত্যেক বছর মায়ের কাছে একটা কিছু চাই, পরের বছর নবরাত্রি আসার আগে সেটা পূরণ হয়, মানে এই যে একটা অদ্ভুত বিশ্বাস, একটা আস্থার যে জায়গাটা ওই ভদ্রমহিলার মধ্যে উনি রেখেছিলেন স্নেহাদি, সেটা কোথাও না ওনাকেও ভাবতে বাধ্য করেছে যে তাহলে উনি যদি এটা পারে তাহলে আমি কেন পারবো না, আমিও তো মাকে ভালোবাসি, আমিও তার প্রতি তাহলে আস্থা রাখতে পারি। তো সেই বিশ্বাসটা কোথাও না কোথাও স্নেহাদির মধ্যেও ছিল। তো উনি ভাবলেন যে না, আমি পুজো করব। এবং সে বছর পুজোর সময় ওনাদের আর্থিক অবস্থার একটু উন্নতি হয়, খুব বেশি নয় বাট একটু উন্নতি হয়েছে, এবং কাজও চাপও বেড়ে গেছে। তো সেই জন্য ওনার হাজব্যান্ড ওই যে
যে একটা শোরুমের ফিনান্সের দায়িত্ব ছিল সেই কাজটা উনি ছেড়ে দিতে বাধ্য হন। কারণ এই অর্ডার বেড়ে গেছে, তো সেই অর্ডারের কাজগুলো করতে হবে, রান্না করা, ওনার বাবা মায়েরও বয়স হয়েছিল, তো ওনাদের উপরে তো পুরোটা ছাড়া যায় না। তো সেই পুরোপুরিভাবে উনি চাকরি ছেড়ে উনি এই হোম ডেলিভারির বিজনেসে একদম পুরোপুরি ঢুকে যান। তো এইরকমভাবেই চলতে থাকে এবং সেইবার স্নেহাদি খুব ছোট্ট করে একটা ঘট স্থাপন করে সেখানে নারকোল দিয়ে, ওনাদের জায়গাও তো সেরকম ছিল না, তো নিজের মতো করে নিয়ম নিষ্ঠা মেনে উনি মা দুর্গার পুজো করেন একদম মহালয়ার পরের দিন প্রথমা থেকে একদম দশমী পর্যন্ত। আর নবরাত্রিতে আপনারা জানেন যে মা দুর্গারই 9 রূপ যে থাকে, মা শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, শ্রীচন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী, তারপরে সিদ্ধিদাত্রী, এই মায়ের যে 9টা রূপ রয়েছে 9 দিনে, যারা এই নবরাত্রি পালন করে তারা কিন্তু মায়ের এই 9 রূপকে উপাসনা করে। উনিও মন ভরে, হয়তো উনি সেভাবে অত মন্ত্রতন্ত্র জানতেন না, যেভাবে যতগুলো নিয়মকানুন আছে সবকটা হয়তো উনি পালনও করতে পারেননি, কিন্তু মনের সেই ভক্তি শ্রদ্ধা মাকে নিবেদন করেছিল এবং উনি খুব আনন্দ করে উনি যেটুকু করতেন ওনার খুব আনন্দ হতো। তো আনন্দ করে উনি মা দুর্গার পুজো করলেন। এবং উনি যেটা লিখেছেন স্নেহাদি, আমার খুব ভালো লেগেছে, সেটা আমি আপনাদেরকেও বলছি। উনি লিখেছেন যে মায়ের পুজো যখন উনি করছেন, মানে যখন উনি পুজো করতে বসতেন, উনি বলছেন যে আমার মাথায় কিছু থাকতো না, আমার ঘরে অভাব আছে বা একটু পরে আমাদের ডেলিভারির জন্য কাজ করতে হবে, এইসব আমার কিছু মাথাতেই থাকতো না। উনি শুধু সেই সময় পুজোটুকুই করতেন। আর পুজোর পরে মায়ের কাছে উনি যখন ভাবতেন যে মায়ের কাছে আমি এটা চাইবো, মায়েরকে আমি বলবো যে মা আমার এটা করে দাও, ওটা করে দাও, উনি ভাবতেন মা তো সবই জানে, মা তো সব দেখতে পাচ্ছেন, আমি আর মাকে কি বলবো। তো উনি না সে অর্থে কোনোদিনই আর মাকে, মানে সেই যে নবরাত্রি উনি করলেন ওটুকুতেই উনি আনন্দিত ছিলেন। উনি আগের বছর ওইখানে দাঁড়িয়ে, ওই ভদ্রমহিলার বাড়িতে দাঁড়িয়ে মা দুর্গার ছবির সামনে উনি মনে মনে ঠিক করেছিলেন যে মা আমি তোমাকে পুজো করব। সেটা হয়তো উনি ভেবেছিলেন যে ওনার নতুন ফ্ল্যাটে উনি পুজোটা করবেন, বাট সেটা হলো না। ওনাকে ওনার শ্বশুরবাড়িতেই সেই ছোট্ট জায়গার মধ্যে, লিমিটেড ক্যাপাসিটির মধ্যেই ওনাকে পুজোটা করতে হলো, কিন্তু উনি খুব খুশি ছিলেন, ওনার মনে কোথাও একটা খুব পজিটিভিটি ছিল। যাই হোক, তো এইভাবে ওনাদের ব্যবসা আস্তে আস্তে আরও বাড়তে থাকে। এবার যেহেতু মানে অর্ডার বাড়ছে, এবার ঘরের ভিতরে এত রান্না করা তো সম্ভবপর হয় না, তো সেই জন্য ওনাদেরই ওখানে একজনের একটা গ্যারেজ ছিল, তো সেই গ্যারেজটা ভাড়া নিলেন। এবং গ্যারেজ ভাড়া নেওয়ার পরে ওনারা, মানে প্রথমে কি হতো যে ওনারা ভাবলেন যে ওনাদের পক্ষে এর থেকে বেশি অর্ডারের সাপ্লাই দেওয়া সম্ভব নয়, তো সেই জন্য ওনারা অর্ডারগুলো নিত না। এবার যখন থেকে ওনারা ওই গ্যারেজটা ভাড়া নেওয়া শুরু করলেন, মানে ওনারা খুব স্কেপটিক্যাল ছিল যে গ্যারেজ ভাড়া নেব, তার একটা প্রত্যেক মাসের টাকা দিতে হবে, তো সেটা নেবে কি নেবে না সেটা নিয়ে ওনাদের একটা বিশাল কনফিউশন ছিল। বাট উনি যেটা লিখেছেন, উনি ওনার হাজব্যান্ডকে বলেন যে দেখো অর্ডার আসছে, নিতে পারছি না, আমরা করতে পারছি না, এটা তো লস, তো তুমি একটা রিস্ক নিয়েই দেখো। আর যেহেতু ফ্ল্যাটটা কিনেও ওনাদের বেচে দিতে হয়েছিল, তারপর থেকে ওনার হাজব্যান্ড মানে হয়তো ওপর অতটা বোঝাতো না, কিন্তু মনে মনে উনিও খুব ভেঙে পড়েছিলেন। উনি ভাবতে পারেনি যে এত শখের ফ্ল্যাটটা বেচে দিতে হবে, তো উনি সেই জন্য একটু দোনামোনা করছিল, কিন্তু স্নেহাদির কোথাও মনে হয় যে না, এটা করা উচিত। যাই হোক, তো সেই ভাড়া নেওয়া হলো গ্যারেজ, এবং সেখান থেকে আবার নতুন করে আরও বড় আকারে এই হোম ডেলিভারির বিজনেস শুরু হলো। এগুলো যখন ভালোভাবে চলছে, তো এর পরে আর কি যেটা হলো সেটা হচ্ছে যে একদিন ওনার ওয়াটার ব্রেক করলো এবং ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। আর ওই যে বলেছিলাম যে ওনার হাজব্যান্ড এত চিন্তা করতো যে সংসার কী করে চলবে, কী করে সব কিছু ঠিকঠাকভাবে হবে, এবং ওনার হাজব্যান্ড এটা মেকশিওর করতে চেয়েছিলেন যে যাতে যতই অভাব থাকুক ওনার স্ত্রীর বেবি ডেলিভারির সময় যেন টাকা পয়সা নিয়ে কোনো টানাপোড়েন না হয়। তো সেই জন্য ওনার সেই চেনটা পর্যন্ত, যে চেনটা উনি নিজের জন্য বিয়ের আগে বানিয়েছিলেন, সেই চেনটা উনি বেচে টাকাটা ওনার মায়ের হাতে দিয়েছেন। তো সেই অদ্ভুত বিষয় হচ্ছে যে সেই টাকাতে হাত পর্যন্ত দিতে হয়নি, মানে অ্যাটলিস্ট ডেলিভারির সময় ওনাদের কাছে সেই পরিমাণ টাকা চলে এসেছিল যে টাকা দিয়ে ওনার ডেলিভারিটা ভালোভাবে একটা ভালো হাসপাতাল থেকে করানো সম্ভব। তো ওনারা যায় এবং ওনার কোল আলো করে একটি কন্যা সন্তান হয়। এবং এই কন্যা সন্তান হওয়ার পরে ওনার মানে স্নেহাদি, ওনার হাজব্যান্ড, ওনার শ্বশুর শাশুড়ি, বাবা মা সবাই এত খুশি হয় যে মানে বলার নয়।
এবং স্নেহাদি এখানে যে জিনিসটা শেয়ার করেছে সেটা খুব সুন্দর একটা জিনিস, সেটা আপনাদের শুনলেও হয়তো খুব ভালো লাগবে। সেটা হচ্ছে যে ওনার কন্যা সন্তানকে যখন ওনার কোলে দেওয়া হয়, যখন ওনার মোটামুটি জ্ঞান চলে এসেছে, উনি বলছেন যে আমি যখন প্রথম ঝলক আমার মেয়ের দিকে তাকাই, আমার মেয়ের যে মুখশ্রীর, একটা সদ্যজাত বাচ্চার মুখশ্রী তো কেমন হয় সেটা মোটামুটি সকলেই জানে, বিশেষত যারা মা হয়েছেন, মা বাবা হয়েছেন তারা তো জানেনই, অন্যান্য মানুষেরা তো জানেন। কিন্তু উনি বলছেন যে আমাকে যখন আমার কোলে আমার মেয়েটিকে দেয়া হয়, আমি যখন ওকে প্রথমবারের জন্য একটু ভালো করে দেখলাম, আমি স্পষ্ট যেন সেই আমার স্বপ্নে আমি যে মেয়েটিকে দেখেছিলাম, যে আমারই শ্বশুরবাড়ির যে কাঠের যে ডাইনিং টেবিলটা, সেই টেবিলের উপরে চেয়ারে বসে সে বিভিন্ন খাবার সাজিয়ে খাচ্ছে, ওই যে আমি স্বপ্নটা দেখেছিলাম, সেখানে যে মেয়েটির মানে অপরূপ সুন্দর যে রূপটা আমি দেখেছিলাম, নিটোজ চোখ, নাক, মুখের গঠন, বলছে আমি একদম এক্স্যাক্ট মনে হচ্ছে যেন সেই মেয়েটাই ছোট্ট হয়ে আমার কোলে চলে এসেছে। উনি বলছেন যে আমি না এটা জানি না এটা আমার সাথে কেন হলো, কি করে হলো। তাহলে কি মাই আমায় স্বয়ং আশীর্বাদ করেছে? সে তখন কি মাই আমাকে কিছু একটা বোঝাতে চেয়েছিলেন, হয়তো কোনো হিন্টস দিয়েছিলেন যে তুই এভাবে খাবারের মানে বিজনেস শুরু কর, যাতে অনেক মানুষকে, যারা সত্যিকারে যাদের দরকার, যারা চাইছে মানে এরকম কোনো পরিষেবা যেখানে মানুষের মুখে দুটো অন্ন তুলে দেওয়াটা কিন্তু অনেক বড় কাজ। হ্যাঁ, অবশ্যই ওনারা টাকা নিতেন, কিন্তু ওনারা খুবই রিজনেবল প্রাইসে, এবং আজও নাকি ওনারা যথেষ্ট রিজনেবল প্রাইসে, এবং যদি কেউ ওনাদেরকে বলে যে আমাদের সেরকম আর্থিক সামর্থ্য নেই, আমরা অত টাকা দিতে পারবো না, ইভেন তারা মানে ওনারা আর কি, ওনার হাজব্যান্ড বিশেষত খুবই আর কি সাদাসিধে ভালো মানুষ, ওনার অনেক কম টাকায় তাদেরকে খাবার প্রোভাইড করে দেয়। তো যাই হোক, তো ওনার কোলে যখন সেই সন্তানকে দেওয়া হলো, ওনার একদম মনে হলো যেন ওনার স্বপ্নে দেখা সেই মেয়েটি ওনার কোলে এসেছে। তো খুব আনন্দ করে ওনারা সবাই বাড়িতে নিয়ে এলো মেয়েকে। এরপরে আস্তে আস্তে ওনাদের আরও উন্নতি হওয়া শুরু হলো, মানে ওই মেয়ে বাড়িতে এলো যেন মা লক্ষ্মী স্বয়ং ওনাদের বাড়িতে এলো। তো বাড়িতে ভীষণ খুশির পরিবেশ, মানে খুশির আনন্দ একদম ঝরে পড়ছে, ওদিকে ব্যবসাটাও ভালো করে চলছে। এবার কোথাও মানে একটা মনের কোথাও একটা কোণে খুব খুশি আনন্দ বা কোনো মানে আক্ষেপ হয়তো ছিল না, কিন্তু কোথাও ওনার মানে স্নেহাদি এবং ওনার মানে আর কি ওনার হাজব্যান্ডের মনে একটা কোথাও ছিল যে আমাদের ফ্ল্যাটটা বেচে দিতে হয়েছে, এবং ওই যে ফ্ল্যাটটা ওনারা বেচেছিলেন সেই ফ্ল্যাটটা বেচার পরে টাকা ওনারা নিয়েছিলেন, তারপরে ওনাদের কিছু ধার বাকি হয়ে গেছিলো, সে সমস্ত টাকা পয়সা শোধ দিতে হয়েছিল। তো কোথাও ওনাদের ছিল যে একটা ফ্ল্যাট করব, কিন্তু একটা জায়গা থেকে যখন মানুষের স্বপ্ন ভঙ্গ হয়, মানুষের না একটু ভয় ধরে যায় যে আবার ফ্ল্যাট কিনতে যাবো, আবার যদি কিছু হয়, আবার যদি কোনো সমস্যা হয়। কিন্তু ভগবানের লীলা দেখুন কীরকম, যেই ফ্ল্যাটে মানে যেই সোসাইটিতে ওনারা ফ্ল্যাট কিনেছিল, সেই সোসাইটিতেই একটা ভদ্রলোক সেই ফ্ল্যাট কিনেছিল, কিন্তু সে কোনোদিনও থাকেনি, এবং সে বিদেশে চলে যাচ্ছে, তার বদলি হয়ে যাচ্ছে। তো সেই জন্য সে তার এক্সিস্টিং ফ্ল্যাটটা বেচে দেবে। এবার যেহেতু ওই সোসাইটিটা ওনাদের শ্বশুরবাড়ির থেকে কাছাকাছি ছিল, ওনাদের কাছেও খবর আসে যে ওরকম ওনাদের ওই সোসাইটিতে একটা ভালো ফ্ল্যাট, একটা বড় 3 BHK ফ্ল্যাট ভাড়া দেবে ভেবেছিল, কিন্তু ভাবছে যে না, ভাড়া ঠাড়া দেবো না, বেচেই দেবো, যদি কেউ নিতে চায় তাকে দিয়ে দেবে। কিন্তু সে কোনোদিন থাকেনি, একদম ব্র্যান্ড নিউ ফ্ল্যাট। তো ওনারা মানে কাউকে জানায়নি, স্নেহাদি আর এবং স্নেহাদির হাজব্যান্ড ওনারা ফ্ল্যাটটা দেখতে যায়। তো দেখছে যে উনি যখন প্রেগনেন্ট ছিলেন, ওনার হাজব্যান্ড ওনাকে বলতো যে ঠিক আছে, যা হয়েছে ভালো হয়েছে, ছাড়, ওটা তো 2 BHK ছিল, আমরা এরপরে না হয় 3 BHK নেবো। তখন আর কি ওনাদের কাছে কিন্তু কিচ্ছু নেই, তখন ওনার হাজব্যান্ডের কাছে প্রপার চাকরি নেই, কিছুই নেই, বাট তখন কোনো একটা ভাবে ওনার মুখ থেকে কথাটা বেরিয়ে গেছিলো। এবং ওনারা যে দামটা, অবশ্যই ওনারা যে দামে ফ্ল্যাটটা বুক করেছিল 2018 সালে, তো সেই সময় ফ্ল্যাটের যা দাম, ওনারা যখন আলটিমেটলি 2022 ফ্ল্যাট কেনে, অবশ্যই দামটা বেড়ে গেছে, কিন্তু পরিস্থিতিও অনেক চেঞ্জ হয়ে গেছে। ওনাদের ফিনান্সিয়াল স্টেবিলিটি এসেছে, ওনারা একটা ছোট্ট রেস্তোরাঁ মতো দিয়েছে, ওনাদের কাছে টাকা পয়সা ঠাকুরের কৃপায় ঠিকঠাক আছে, ভালোই আসছে। তো সমস্ত দিক বিচার করে ওনারা ফ্ল্যাটটা কেনার সিদ্ধান্ত নিলেন, এবং সত্যি সত্যি ওনারা 2022 ওই ফ্ল্যাটটাই, ওই সেম সোসাইটিতে ওই ফ্ল্যাটটা কেনেন। এবার ওনার এত খুশি হয়, মানে ওনাদের মনে একটা অনাবিল আনন্দ চলে আসে
ফ্ল্যাটটা কেনার পরে। মানে দেখবেন যে স্বপ্ন ধরুন একবার আপনার ভেঙে যায়, সেখানে একটা মানুষ প্রবল কষ্ট পায় যে আমি এটা দেখলাম, এটা আমার হাতে এসেও আমি, মানে ওনারা ওই ফ্ল্যাটে থাকাও শুরু করেছিলেন, কিন্তু তারপরে ওনারা বেশি দিন কিন্তু থাকতে পারেননি। ফ্ল্যাটটা বেচতে উনি বাধ্য হয়েছে, কারণ উনি ইএমআই দিতে পারছিলেন না। সেই জায়গা থেকে ওই সেম সোসাইটিতে আরও বড় ফ্ল্যাট নেওয়া, এটা একটা সত্যি বিশাল বড় অ্যাচিভমেন্ট। তো ভগবানের আশীর্বাদে ওনারা সেটাই করতে পারলেন। ওনারা খুব ভালোভাবে ওই ফ্ল্যাটে এলেন, এবং ফ্ল্যাটে আসার পরেই কিছুদিনের মধ্যে আর কি ওনারা পুরো সেটেল হয়ে নেওয়ার পরে উনি তারপরের যে নবরাত্রি ছিল খুব সুন্দর করে বড় করে একদম ওনার মন খুলে উনি সমস্ত নিয়ম নিষ্ঠা নিয়ম কানুন মেনে উনি নবরাত্রি পালন করেন, এবং সেই থেকে উনি নবরাত্রি পালন করে আসছেন। ওই 9টা দিন উনি ঘুরতে বেরোয়, ঠাকুর দেখতে একটুখানি সময়ের জন্য বেরোয়, কিন্তু কোনো ননভেজ খান না, একদম সাত্ত্বিকভাবে থাকেন, কোনো চুল কাটেন না, নখ কাটে না। উনি ওনার হাজবেন্ড, ওনার মেয়ের ক্ষেত্রে উনি সেটাই করার চেষ্টা করেন, এবং ওনারা খুব ভালো আছেন। এবং সেই যে ওনারা ওই খাবারের বিজনেস শুরু করলো, তারপর থেকে কিন্তু সত্যি ভগবানের আশীর্বাদ ওনাদেরকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি, সব কিছু খুব ভালোভাবে হয়ে যায়। এবং ওই ব্যবসায়ী ওনাদের এখনও চলছে, যথেষ্ট ওনারা ভালোভাবে ব্যবসাটাকে সামলাচ্ছেন। এবং প্রচুর মানুষ, সব থেকে যেটা উনি লিখেছেন যে খুব ভালো লাগে যখন অনেক বয়স্ক মানুষও এসে বলে যে তোমরা খুব ভালো কাজ করছো। মানে উনি বলেন যে ওনাদেরকে হয়তো অনেকে বলে যে আমাদের বাড়িতে ডায়াবেটিসের রুগী আছে, আলু দেয়া কোনো সবজি দেবেন না। ওনারা সত্যি সত্যি একটা সবজি রান্না করে যে সবজিতে ওনারা আলু মানে রান্নাতেই দেয় না। তো সেই জন্যই হয়তো ভগবান সৎ মানুষ বলে হয়তো ভগবান এতটা ওনাদের মাথায় আশীর্বাদের হাত রেখেছে। মানে হারিয়েও গিয়েও আবার অনেক অনেক কিছু ওনারা ফিরে পেলেন, আরও ভালোভাবে ফিরে পেলেন। তো পুজো শুরু হয়ে গেছে, আপনারা খুব ভালো কাটান পুজো। আর এই ঘটনাটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিন, আর সকলকে বলবেন ঘটনাটা যেন শোনেন, কারণ এই রকম সময় এই তো একটা খুব পবিত্র খুব সুন্দর সময় চলছে, মায়ের পুজো চলছে, একটা মানে আকাশে বাতাসে একটা সুন্দর মুহূর্ত। আর এই সুন্দর মুহূর্তে এরকম একটা ঘটনা যদি আপনারা সকলে শোনেন, আশা করি আপনাদের দিনটা আরও ভালো কাটবে, খুব পজিটিভিটি পাবেন। ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। আর ভিডিওগুলো একটু সকলের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিন। ভালো থাকুন, নমস্কার।